আবু সাঈদের বাড়িতে আমরা গেছি, কবর জিয়ারত করছি, তার মা আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন। হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবেন, এরপরেও বলি, শহীদ আবু সাঈদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না। প্রথমত দেখেন, 16 জুলাই যেদিন আমাদের ভাই, তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন, বুক চিতিয়ে লড়াই করেছেন, তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি, অবশ্যই আমরা সম্মান করব। কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সাঈদ ভাইয়ের নামে হলে হবে কি? এই দিন অন্তত আরো 6 জন শহীদ হয়েছেন, পত্রিকায় ডকুমেন্টেড আছে, শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেকে। দেখেন, তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে। তো শহীদ আবু সাঈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন। আমি বলবো, আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে, আরো 6 জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে, যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন। আমরা বিনীত অনুরোধ করছি, কোন একক শহীদ, আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল, তাহলে আপনি কোন শহীদের ত্যাগকে আপনি ছোট করবেন বলেন? আপনি কি এই যে এখনো রায়বাগ কবরস্থানে বিওয়ারির যে লাশ শনাক্ত করা হয় নাই, তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন? তাদের নামই আমরা জানি না। সুতরাং আমরা জানি, প্লিজ কোন শহীদের নামের সাথে বেইনসাফি না করি, কোন আহত ভাইয়ের সাথে বেইনসাফি না করি, বরং সাঈদ দিয়ে আমাদের হৃদয়ে থাকবেন। 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করার প্রস্তাব করছি, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার মনে করে এই দিন থেকে শহীদ হওয়া শুরু হয়েছে, প্রতিরোধ শুরু হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন, এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত 18 জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না? ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছিল, এই আন্দোলনটা নাই হয়ে গিয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাঁশের কেল্লা হয়ে দাঁড়িয়েছে, এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে, তারপরে এই আন্দোলন যেরকম গণমানুষের আন্দোলন হয়ে গেছে, আপনি তাকে অ্যাকনলেজ করবেন না? নরসাউথে যখন তুমুল আক্রমণ হয়, শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে। শত শত রিক্সাওয়ালা এই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না, আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তাহলে রিক্সাওয়ালাদের অবদানকে আপনি একটা দিন দিবেন না? সিএনজিওয়ালাদেরকে দিবেন না? দোকানি ভাইদেরকে দিবেন না? তাহলে 36টা যুগের 36 দিন আপনাকে ঘোষণা করতে হবে। তাহলে হবে কি? আরেকটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে, চাপাচাটি শুরু হবে, এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে। এই দিবস পালন করা লাগবে, মিষ্টি খেতে টাকা দেন, কাবু করতে টাকা দেন, ঠিক আগের মুক্তিযুদ্ধ। ভাই, মুক্তিযুদ্ধের চেতনা কোটানকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাজি ব্যবসা করতে দিব না, কোনো দিবসের দরকার নাই। আপনি শত শত প্রোগ্রাম রাখেন, আপনি নাটক করি, সিনেমা করি, একাডেমিতে বইতে আপনার সেই গল্প করি, দিবস হবে একটা ঐতিহাসিক 36শে জুলাই তথা 5ই আগস্ট। আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন, অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন। সেকেন্ড রিপাবলিক, অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না। ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলতেছে, পৃথিবীর অনেক দেশে আছে, তারা সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, 5th রিপাবলিক ঘোষণা করছে, যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে। যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মৌন মগজ পড়তে পারে না, ধরতে পারে না, তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না, সেটা তো অনিঃসম্ভবভাবে চেঞ্জ করবেন। এটা তো কোরআন শরীফ না, এটা তো বাইবেল না। আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন, সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন, অথবা শুধু জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন। যদি না করেন, আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন, ওকে, এটাকে আপনারা সেলিব্রেট করেন। কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে, এই গত 16 বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে 36শে জুলাই, 5ই আগস্ট, তারপরে 8ই আগস্ট আসলো থেকে। মানে এই বুদ্ধি ডক্টর ইউনূস সাহেব কে দিয়েছে? 8ই আগস্ট আসছে থেকে। আপনার নিজেরও 8ই আগস্ট নামে কোনদিন জানেন? আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ। আমাকে বলেন তো, গত 10 মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে? অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন? সচিবালয়ের প্রত্যেকটা চোর, বদমাইশ, গণহত্যাকারী এখনো সচিবালয়ে। ওইখানে ডক্টর ইউনূস একটা বিগ শট খেলতে পারেন নাই। একটা বিগ শট খেলার জন্য প্রিপারেশন নেন, ওনারা কলম বন্ধ করে বসে থাকেন। প্রত্যেকটা আউট এন্ড আউট দালাল, ফ্যাসিবাদের দালাল, খেলতে পারেন নাই। পুলিশের মধ্যে রয়ে গেছে, আর্মির কোনো রিফরমেশন হয় নাই। এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে, গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই, এদের সবাইকে সাথে রেখে আমি একটা নতুন বাংলাদেশ, এটা কি বাংলাদেশের মানুষ নিবে? এরপর নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে? যেদিন আপনি চূড়ান্ত ভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন, এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন। সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, সেই দিনকে আমরা প্রয়োজনে সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব। কেন? যে এই দিন থেকে আমূল রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে। এর আগে
8ই আগস্টকে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা 8ই আগস্ট আপনি করতে পারবেন না। আমরা বরং আজকে ডাক দিচ্ছি, যদি সরকার অনড় থাকে 8ই আগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে, তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহার দিবস পালন করবে। আমরা সেদিন বিপ্লব বিহার দিবস পালন করব। সেই বিপ্লব বিহার দিবসে কোন কোন কুশীলবরা আমাদের বিপ্লবকে ছিনতাই করেছে, আপনাদের মনে থাকবার কথা, আমরা বিপ্লবী সরকার করতে পারতাম। কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইলো। কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপ্পুর অধীনেই আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইলো। এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে। বরং যেই জুলাই আমরা করতে পারতাম, সেই জুলাই চূড়ান্তভাবে ব্যাহত হয়েছে আমাদের 8ই আগস্ট। এমন কিছু প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে, এই জুলাইয়ে 1 পয়সা তাদের দাম নাই, বিভিন্ন এম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে। সুতরাং আমরা 8ই আগস্টকে নতুন বাংলাদেশ করব এদেরকে সেলিব্রেট করার জন্য। হিসাব সোজা, 36শে জুলাইয়ের পরে মানে 5ই আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে, তাহলে প্রত্যেকটা ডিসি অফিস, ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বিহার দিবস পালন করব। মান থাকতে থাকতে, ইজ্জত থাকতে থাকতে ওখান থেকে সরে আসেন। ডক্টর ইউনূস, কেউ কেউ আপনাকে চাপাচাপির চেষ্টা করছে। এই যে তারা ক্ষমতা এসেছে, এইটাকে কক্ষিগত করার জন্য একটা অ্যাকনলেজমেন্ট দেওয়ার চেষ্টা করেছে। অথচ আপনি চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত জুলাইয়ের স্বীকৃতি দিতে পারে নাই, শহীদের স্বীকৃতি দিতে পারে নাই, আহতদের চিকিৎসা দিতে পারে নাই, কিন্তু নিজের স্বীকৃতি সে কিভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে। ট্রাপে পড়বেন না, যদি করেন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। সুতরাং চূড়ান্ত ভাবে বলতে চাই, দিবস হবে একটা। 16 তারিখ যেটা ঘোষণা করেছে, অনুরোধ জানাচ্ছি শহীদ আবু সাঈদ দিবসের পরিবর্তে শুধু শহীদ দিবস করা হোক, এবং 36শে জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস অথবা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস জাতিগতভাবে আমরা পালন করব। এরপরে 8ই আগস্ট কোনো কিছু হবে না, হতে দেওয়া হবে না। হলে আমরা বিপ্লব বিহার দিবস চূড়ান্তভাবে পালন করব। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না। সুতরাং আমরা জুলাই সনদের জন্য আগামী 1 তারিখ জুলাইয়ের প্রথম দিনে লাল মার্চ যে ঘোষণা করেছি তা হবে, এবং সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার আপনাদেরকে দুই একটা কথা বলে রাখি। দ্বিতীয় পর্যায়ে সরকার ইতিমধ্যে একটা জুলাই ক্যালেন্ডার ঘোষণা করেছে। জুলাইয়ের 1 তারিখ থেকে 36 জুলাই বা আগস্টের 5 তারিখ পর্যন্ত সে অনেক প্রোগ্রাম করবে। এখানে দুই একটা জিনিস শুধু নোটটা দিয়ে রাখা মনে করি। নাম্বার 1, তো এখানে এই জুলাইয়ের যত স্টেক হোল্ডার তাই সবাইকে নিয়ে বিভিন্নভাবে সেলিব্রেট করবে যে অমুকের স্মরণে। দেখেন এখানে একটা মুশকিল হলো, দেখলাম রিয়া গোপের নামে একটা প্রোগ্রাম আছে, এরকম বিভিন্ন সিগনিফিকেন্ট শহীদের নামে। এখন মুশকিলটা হলো, আপনি যেদিন রিয়া গোপের নামে প্রোগ্রাম করবেন, শহীদ আব্দুল আহাদের বাবা যে আজ সব থেকে কনিষ্ঠ, যার বয়স মাত্র 4 বছর, সে তো বলবে যে আমার ছেলে কি তাহলে শহীদ হয় না, তার নামে কি একটা দিবস করা যায় নাই? আপনি যখন শহীদ আবু সাঈদের নামে একটা দিবস করবেন, তখন ওয়াসিমের পক্ষ থেকে বলা হবে একই তারিখে চট্টগ্রামে আমার সন্তান শহীদ হয়েছে, তাহলে কি তার নামটা নেওয়ার কোনো দরকার নাই? আমাদের ডকুমেন্টেড 1500-র বেশি শহীদ আছে, আপনি কার নামে করবেন? যার সাথে বিভিন্ন বিদেশি বা যাকে নিয়ে আপনার পলিটিক্যাল ফায়দা হয়েছে তার নামে? সুতরাং আপনাদেরকে একটা মনে করাই দেই, এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে। খুব ক্লিয়ার একটা কথা বলি, তৃতীয় লিঙ্গ বলতে আসলে ওরকম কোনো লিঙ্গ নাই। লিঙ্গ মানে বায়োলজিক্যাল লিঙ্গ। আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী 3টা, বায়োলজিক্যালি পুরুষ, নারী অথবা হিজড়া জনগোষ্ঠী, যারা আমাদের সমাজের মূলধারের অংশ। আপনি বলবেন ঠিক আছে, পুরুষদের জন্য এটা, নারীদের জন্য এটা, ওকে। এই আন্দোলনে আমাদের হিজড়া জনগোষ্ঠীর ভাই বোনেরা কিভাবে কন্ট্রিবিউট করেছে আপনারা দেখেছেন। তাই যখন হিজড়া জনগোষ্ঠী লিখতে সমস্যা কি? আপনি সেটাকে কৌশলে যে তৃতীয় লিঙ্গ লিখছেন, এই তৃতীয় লিঙ্গের মধ্যে পরবর্তীতে যে আপনি এটাকে সফটলি সমকামিতাকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন, এটুকু আমরা বুঝি। এর প্রমাণ হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যে ড্রোন শুট করেছেন জুলাইয়ের আন্দোলন কেন্দ্র করে শহীদদেরকে নিয়ে বিভিন্নভাবে আকাশে, হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল, যে দুপাশে ডানা কাটা এই যে সিম্বল ডানা, সেইটা কোথেকে আসলো? আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন তো ভাই, এই জুলাই আন্দোলনের সাথে সমকামিতার কি সম্পর্ক ভাই? এটা কি মানে? আপনি এই আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে আগামী 1 বছরের মধ্যে আমি সমকামিতাকে নর্মালাইজ করে দিয়ে যাব, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে এই রবিকে আমি ওকে করে দিয়ে যাব। অথচ জুলাইয়ের ম্যান্ডেট মনে হয় কারো নাই।
সুতরাং আপনারা যদি বুঝেন, এটা আমরা বুঝি না, খুবই ক্লিয়ারলি বুঝি, বেশি করে ধরলে আপনাদের অন্য কাজ ব্যাহত হবে। এই জন্য আপনাদেরকে এটা এত বেশি ধরি না, বাট মনে করাই দেই, তৃতীয় লিঙ্গ বলা চলবে না। আপনি হিজড়া বলতে কি দুঃখ কষ্ট? আমার কোনো হিজড়া ভাই বোন বলেছে যে আমরা হিজড়া না? বরং হিজড়া পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলেছে যে মেন্টালি সকালে একজন পুরুষ, সন্ধ্যায় সে নারী, তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব ভাঙ্কি পাঙ্কি চলবে না। এই বাংলাদেশে বায়োলজিক্যাল সেক্স মানে পুরুষ, বায়োলজিক্যাল সেক্স মানে নারী, বায়োলজিক্যাল সেক্স মানে আমাদের হিজড়া ভাই বোনেরা। আপনি দেখেন, হিজড়া জনগোষ্ঠীর অবদানকে কেন্দ্র করে তাদের ত্যাগকে মূল্যায়ন করে প্রোগ্রাম করবেন, কিন্তু এই তৃতীয় লিঙ্গ লেখা চলবে না। নাম্বার 2, আরো একটা খুব বাজে কাজ করা হয়েছে এই ক্যালেন্ডারের মধ্যে। ক্যালেন্ডারের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রামে শেষের দিকে রাখা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হবে, আলোচনা সভা। মানে মনে হলো যেটা খুবই ভালো কাজ, মাদ্রাসাকেও ইনভলভ করা হয়েছে। প্রথমত এটার মধ্যে বড় একটা ভারতবাজি আছে। খেয়াল করেন, আমরা জানি একদম ডকুমেন্টেড 80 জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী, যার মধ্যে অধিকাংশ কোরআনে হাফেজ, এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। এছাড়া অগণিত পরিবার যারা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার ছাত্র, তার আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে। আচ্ছা, এই যে জুলাইয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ, এইটা কি শুধু স্বীকৃতি মাদ্রাসা ওরাই দিবে, নাকি আম জনতা সারা বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে? তাহলে সারা বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত যখন মেনে নিচ্ছে এই আন্দোলনের প্রাণ আমাদের নারীরা, তারা এটা নিয়ে এখন উল্টোপাল্টা কথা বলছে না। হেফাজতের মতো সংগঠন, তাদের ওখানে দুই একটা ভুল ভ্রান্তি হয়েছে নারী নিয়ে, আপনারা দেখেছেন, অফিসিয়ালি তারা দুঃখ প্রকাশ করেছে। এটা তো আমাদের জুলাইয়ের ইমপ্রুভমেন্ট, যেমন তো এটা হেফাজত করতো না, বাট করেছে। এখন আপনার কাজ কি? আপনি মাদ্রাসাকে দিয়ে মাদ্রাসার অ্যাকনলেজমেন্ট করাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বলতে হবে না এই আন্দোলনের একটা বড় প্রাণ ছিল মাদ্রাসা? বাংলাদেশের প্রতিটা প্রাণ কেন্দ্র থেকে বলতে হবে না, মাদ্রাসা থেকে বলতে হবে নারীরা ছিল আমাদের আন্দোলনের প্রাণ? আর সেকুলার জায়গা থেকে, এই বিশ্ববিদ্যালয় থেকে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলতে হবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা। তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা সারা বিশ্ববিদ্যালয়ে, সারা দেশে না করে আপনি শুধু মাদ্রাসার মধ্যে পাঠালেন? আমার প্রান্তিকতার রাজনীতি চলছে এখানে, এই প্রান্তিকতা চলবে না। নাম্বার 2, আপনারা জানেন, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জানেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটো পার্ট। একটা হলো এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা এমপিওভুক্ত হাজার হাজার মাদ্রাসা, কিন্তু এর বাইরে হাজার হাজার মাদ্রাসা, যেটাকে আমরা বলি কওমি মাদ্রাসা, যারা কোনোভাবে সরকারের এমপিওভুক্তির মধ্যেও নাই, সরকারের কাঠামোর মধ্যেও নাই। তো এই আন্দোলনে তো অগণিত শহীদ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার ছাত্ররা। তো এই প্রোগ্রাম যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড করে, তাহলে তাদের তো কওমি মাদ্রাসা কোনো অ্যাক্সেসই নেই, তাহলে কওমি মাদ্রাসা প্রোগ্রাম করবে কে? কওমি মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা যাত্রাবাড়িতে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, তাহলে সেখানে আপনি কোনো প্রোগ্রামও করছেন না। এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন, এটা তো শুধু আলিয়া মাদ্রাসা, তাহলে আমার কওমি মাদ্রাসার ভাই বোনেরা কই? তাদের স্বীকৃতি দিবে কে? সুতরাং এই প্রোগ্রামকে শুধু মাদ্রাসা বোর্ডের অধীনে করলে চলবে না, এই প্রোগ্রামকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে। একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, অথবা আমরা আর একটা এভাবে সাংবিধানিক কাউন্সিল করতে চাই যেখানে একমাত্র নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী সকল কিছু তিনি ডিসিশন নেবেন না, ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করতে চাই। রাষ্ট্রপতিকে আমরা সরাসরি জনতার ভোটের মাধ্যমে নির্বাচন করতে চাই। ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতির হাতে দিতে চাই, যাতে চাইলেই একজনে ফ্যাসিস্ট কাঠামো আবার তৈরি করতে না পারে। ঠিক আছে, আপনি একদম লিস্ট আকারে দিয়ে তারপর আপনি গণভোট দেন যে এই ব্যাপারে আপনার রাজি কি রাজি না। আর এটা আপনি পলিটিক্যাল পার্টিস গুলোকে রাজি করেন, তারা যদি রাজি না হয় আপনার দায়বদ্ধতা রাজনৈতিক দলের কাছে না। তো আমি আফসোস, আমরা সবলা করেছি এই যে প্রধান উপদেষ্টা অথবা জাতীয় ঐক্য মতের যে কমিশনটা হয়েছে, তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে। এখন বললে তো খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যেই দলের ভোট নাই নিজে সহ 30টা, সেও আবার সেখানে বয়কট করে। বয়কট করে কি হচ্ছে? অমুক দলকে বেশি দেওয়া হয়েছে। মানে এগুলো বলতে আমরা দলীয় মানুষকে মাথা গুনে মানুষের মতামতের মূল্যায়ন করতে চাই, এটা খুবই বাজে কথা। কিন্তু এরপর এটা কথা না যে গত 16-17 বছরে আপনারা ন্যারেটিভ নির্মাণ করেছেন, যখন জনগণ ঘুরে দাঁড়াতে চাচ্ছে এমন ন্যারেটিভ নির্মাণ করেছেন, তার বিপক্ষে দাঁড়িয়েছেন। কোনো না কোনো ভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন, হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন, এবং ভোট নাই জনমানুষের 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60টার বেশি। তারা যদি বলে আমরা বয়কট করেছি, তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো দরকার নাই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি, তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দিই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা যে আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেন নাই, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেই। কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না,
আমাদের খুবই কমন কথা, এই সরকারের পুরো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় ২,০০০ শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার, আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় ২,০০০ শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই এখন পর্যন্ত। পরিবারে যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে, এই যে গতকাল ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা, যে আজকে তার ছেলে পরীক্ষা দিতে যাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই হারাইছে। সুতরাং স্পষ্ট কথা, দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নয়, আপনার প্রধানত দায় ১৮ কোটি মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে। হ্যাঁ, এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে, আমরা তাদেরকে তো অস্বীকার করছি না, কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন? এমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান, প্রধানত বসতে হবে শহীদ পরিবারের সাথে। ডক্টর ইউনূস, আপনি বড় কনফারেন্স করেন, তাদেরকে বুঝান যে এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই, আপনার পক্ষে না বিপক্ষে। প্রথম ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশ এরকম একটা ভারত দিবসের অবতারণা করতে যাচ্ছে, তাও তো সুযোগ তৈরি করে দিচ্ছে এই জুলাই শহীদেরা। সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে, দ্বিতীয়ত বসতে হবে অগণিত চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে। এরপর আপনি রাজনৈতিক দলের কাছে বসেন। যদি আপনি বসে জুলাইয়ের চূড়ান্ত আকাঙ্ক্ষা মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন, আপনি গণভোট দেন। আপনি বলেন এই ক্ষেত্রে আমরা চাই। জনগণ যদি আপনাকে বলে ঠিক আছে সংস্কার করেন, আপনি করবেন। জনগণই যদি আপনাকে বলে না সংস্কার লাগবে না, তাহলে আমরা সেটা চাই না। এখানেও একটা সমস্যা আছে, আপনাকে বলি, বাংলাদেশের জনগণ দুধ দেওয়া ফেরেশতা না। এই জনগণের মধ্যে আমার বাপ মা ভাই বোন সবাই আছে, আপনারা জানেন। এরপরও বলি, গত ১৫ বছর কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অনেক জায়গায়, এবং সেটা মোটামুটি অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, কারণ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল। আমি নিজে সাক্ষী, বাংলা কথা বলছি না, একটা শ্রেণী, এবং তারা কোটি কোটি ভোটার, তারা আগের রাতে মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে ভোট বিক্রি করার জন্য টাকা নেয়। এক পরিবারে ৫ জন ভোটার থাকলে ৩-৫-১৫,০০০ বা ২০,০০০ বা ২৫,০০০ রাত ২টার সময় ডিল করে। এখন তো জানে সবাই সবার কাছ থেকে টাকা পাবে, কে কারে ভোট দিতে বুঝবে কেমনে? কত বড় হারামিপনা একটা চিন্তা আমাদের বাংলাদেশের মানুষের মনে মগজে ঢুকছে। আপনি চিন্তা করেন কি করা হয়েছে। কোরআন শরীফের উপরে টাকা রাখা হয় যে তুমি ১০,০০০ হলে ৫টা ভোট দিবা, ২০,০০০। এরপরে গভীর রাতে কোরআন শরীফের উপরে সেই ২০,০০০ টাকা রাখে, তারপরে সেই টাকাটা নেয়। মানে এইরকম হারাম বদমাইশি কাজের সাক্ষী রাখে সে কোরআন শরীফ, বাঙালি মুসলমানের মন। কিন্তু কিছু করার নাই। এইটাকেই আমাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে, কালচারালি দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে সততার দিকে যেতে হবে, এই জনগণের প্রতি আস্থা রাখতে হবে। সুতরাং আমরা সর্বশেষ বলতে চাই, এই জুলাই সনদ ঘোষণা নিয়ে আপনাকে চূড়ান্ত কথা বলতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের পর্যায়ে কেন কোনো বিবৃতি আসে নাই যে ২৫। হ্যাঁ, অনেকে বলেছে ডক্টর ইউনূস সাহেব তো বলেছে। ভাই, ডক্টর ইউনূস সাহেব তো গত ১ বছরে অনেক কথা এরকম বলেছে, এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। আপনি অফিসিয়ালি বলেছেন ৩০ কার্য দিবসের মধ্যে দিবেন, পারেন নাই। আপনি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন, আমরা একটু টাইম নিচ্ছি, ১৫ দিন বা ২০ দিন। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, সরকারের এই বিস্তৃত আমরা মানবো না। আগামী জুলাইয়ের ১ তারিখ, মানে লাস্ট জুলাইয়ের প্রথম দিনে, আপনারা ইতিমধ্যে জানেন ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৪টায় মানিক মিয়া এভিনিউয়ে এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউ রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। শুধু এটুকুন বলে রাখি, এই ছাত্র জনতা যে আসবে এবং তারা যে মার্চ করা শুরু করবে, তারা কি ওইখানেই প্রোগ্রাম শেষ করবে, নাকি তারা জুলাই সনদ হাতে নিয়ে তারপরে বাড়িতে ফিরবে? প্রয়োজনে সেই পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে, এই সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের নয়। সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবেন, ছাত্র জনতা আসবেন, এই যে জুলাই সনদ আদায়ের দাবিতে, তারা এই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না পর্যন্ত রাস্তাতে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।